যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বলেন, আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের দ্বিতীয় দিন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আসে প্রতিনিধি দল। বৈঠক চলে আধ ঘন্টা। এরপর সাংবাদিকদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি বাস্তবায়ন হবে। আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে সেই বিষয়ে জোর দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। উপদেষ্টা বলেন, এই বাণিজ্য চুক্তির কারণে পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের কোনো সমস্যা হবে না। অনেকগুলো বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ১ মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠকে এসব নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিনীরা রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সেদেশের রাজনৈতিক উত্তেজনা চরমে। এ নিয়ে বাংলাদেশে কোনো উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি না হলেও এরই মধ্যে সীমান্তে বিজিবিকে সতর্ক নজরদারির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দুপুরের সেশনে তিনি আরও বলেন, বিগত আমলে রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং জুলাই আন্দোলনের সময় করা মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদযাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে কেবল ২-২.৫ মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে ১০,০০০-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। এদিকে জেলা প্রশাসনের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন, ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতি মুক্ত তারা থাকতে পারেন। মিস ও ডিস ইনফরমেশন প্রতিরোধে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে বললেন তথ্যমন্ত্রী। আমাদের নিজেদের ধরেন মিস ইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব
গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। এর আগে সকালে দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা বলেন। শারমিন নীরা, ৭১, ঢাকা। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় বর্তমান সরকার। বুধবার এক আলোচনা সভায় একথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পুনর্গঠন নিয়ে এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে ডিফেন্স জার্নাল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ISTR। এতে অংশ নেন সরকারের মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদ ছাড়াও দেশি বিদেশি বিশেষজ্ঞরা। সাম্যাবস্থা এটি কিন্তু পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, মানবাধিকার বজায় রেখে সব দলকে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে চায় সরকার। যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জ্বালানি সংকট মেটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানে স্থল ও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে নজর দিয়েছে সরকার। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা। তার মতে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একটি বড় সমস্যা, যার দ্রুত সমাধান করতে সরকার কাজ করছে। রোহিঙ্গা ইস্যু এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। আয়োজকেরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে দেশের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে। ওখানে আসলে ভিতরে ওটা নেওয়া যায়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধন নাগরিকদের জন্য এখন নিত্যদিনের কাজ। এনআইডিতে কোনো সংশোধনী আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। তারা জানান, ইসির ভুলে এক দরজা থেকে আরেক দরজায় ছুটতে হচ্ছে। অবশ্য ইসি বলছে, অসচেতনতা আর ব্যক্তিগত স্বার্থ হাসিলে নিয়মের বাইরে তথ্য সংশোধনের কারণেই বেড়েছে এই অবস্থা। এদিকে এনআইডি মহাপরিচালক ৭১কে বলেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে প্রতিদিনই ভিড় করছেন তথ্য সংশোধন করতে আসা সেবাগ্রহীতারা। নিজ জেলার আঞ্চলিক অফিসে সেবা না পেয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসছেন তারা। কারো নিজের নামে ভুল, তো কারো বাবা মায়ের নাম বা বয়সের তথ্য মিলছে না পাসপোর্ট বা সার্টিফিকেটের সাথে। পাসপোর্ট অনুযায়ী ভুল হওয়ার কারণে পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ডটা করতে হইতাছে। আমি কোনো চাকরি করি না, কিন্তু আমাকে সরকারি চাকরি দিয়ে রাখছে। এখন আমি পাসপোর্ট করতে গেছি, ওটা প্রবলেম হচ্ছে আর কি। আপনার মায়ের নাম বলেন, তখন আমি ভাবছি যে আমার তো সরকারি চাকরি এই শেষ, এটা হয়তো এত গুরুত্বপূর্ণ না, দিয়ে দিচ্ছি। আমার ডাক নামটাই জানতাম, ভালো নামটা এত জানতাম না। তাদের দাবি, সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে এই ভোগান্তি। দীর্ঘদিন অপেক্ষা করে দালালের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। আমার মেয়ের বয়স বেশি দিয়ে দিছে, মেয়ের বিয়ে হয় নাই, 40-এর উপরে দিয়ে দিছে। আমি তো ডকুমেন্টস দিচ্ছি ঠিকই, এখন কেন যে ভুল করলো, কিভাবে ভুল করলো সেটা দুইটা এনআইডি ছিল, অফ হয়ে গেছিল, অফিস থেকে বন্ধ করে দিছিল। দুইটা তো হয় না এনআইডি। এ বিষয়ে এনআইডি অনুবিভাগ জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় অসচেতনতার কারণে বেড়েছে তথ্য ভুলের সংখ্যা। এছাড়াও চাকরির জন্য বয়স কমানো, একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি ও অসাধু উদ্দেশ্যে নাম পরিবর্তন সহ নানা অস্বাভাবিক আবেদন আসছে তাদের কাছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়াকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে ইসি।
এর মধ্যে ক ক্যাটাগরি বা সাধারণ সংশোধন করেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার, খ ক্যাটাগরি জেলায় আর গ ক্যাটাগরি বা জটিল সংশোধন হয় আঞ্চলিক নির্বাচন অফিসে। সবচেয়ে জটিল বা ঘ ক্যাটাগরির জন্য আসতে হয় এনআইডি উইংয়ের মহাপরিচালকের দপ্তরে। তবে ক, খ বা গ ক্যাটাগরির আবেদনও এখন কমিশনে আসায় চাপ বেড়েছে ইসির কর্মকর্তাদের উপর। এনআইডির নতুন মহাপরিচালক জানান, সংশোধনের দীর্ঘদিনের এই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, এক্ষেত্রে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। সংশোধনের বিষয়ে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা আসলে আমাদের ঘরে ঘরে এই ধরনের প্রবলেমগুলো এবং অভিযোগগুলো আমরা দেখছি। তো ইতিমধ্যে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করে এটি কিন্তু একটা পর্যায়ে নিয়ে এসেছে এবং আমরা বুঝতে পারছি যে অচিরেই এটা সমস্যার সমাধান হবে। সেই সাথে সরকারের যে ডিজিটাইজেশন পরিকল্পনা রয়েছে এটার সাথে অ্যালাইন করে আমরা যদি এই টেকনোলজিটাকে এটা অ্যাডপ্ট করতে পারি, এআই টেকনোলজি বা এই ধরনের বিষয়টা, হিউম্যান ইন্টারাকশনটা যদি কমে যায়, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধন প্রক্রিয়া আরও সহজ করে নাগরিক ভোগান্তি কমিয়ে আনবে কমিশন, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। দেশে হাম, রুবেলা ও ওরাল পোলিও সহ 10 ধরনের ভ্যাকসিনের নতুন চালান এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানালেন, এর মধ্যে হাম ও রুবেলার টিকা এসেছে 15 লাখ। এদিকে টিকা আসার খবরের মধ্যেই দেশে হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10 ধরনের ভ্যাকসিনের নতুন চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। 10ই মে পর্যন্ত এমন টিকার চালান আরও কয়েক ধাপে দেশে এসে পৌঁছাবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। 3 মে প্রথম চালানে 15 লাখের বেশি আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছায়। আজ 6 মে আরও 15 লাখ ডোজ এমআর এবং 90,000 ভায়াল টিডি ভ্যাকসিন এসেছে। 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম, সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস এন্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিবি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে। বর্তমানে হাম, রুবেলা টিকা ক্যাম্পেইন চলছে। শিগগির ওরাল পোলিও ও ডিপথেরিয়া টিকা কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে শিশুদের বাকি রোগগুলোরও টিকা প্রদান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অলরেডি কিন্তু আমরা ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যাচ্ছি, চলমান, আর ওইগুলি যেটা ইপিআই ওয়ার্ক, এগুলি রুটিন চলমান আমাদের হচ্ছে, আমাদের প্রত্যেক দিন হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা আরো ব্যাপক গতিতে মিজেলসের টিকার টার্গেটটা অ্যাচিভ হওয়ার পরে ওইটা আমরা আরো দ্রুত গতিতে শুরু করবো। আপনারা দেখবেন, আপনাদেরকে জানাবো। 5 মে পর্যন্ত 1,68,00,000 বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার 93%। তাই খুব শিগগির এই রোগে শনাক্ত ও মৃত্যু কমে আসবে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। মেহেদি হাসান, একাত্তর, ঢাকা। নির্বাচিত সরকারের আমলে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেয়া হবে না। বুধবার গাবতলীতে কোরবানি পশুর হাট পরিদর্শনে এসে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্বচ্ছ উপায়ে পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। মামুন হোসেনের রিপোর্ট। এবার 2 সিটি কর্পোরেশন মিলে মোট কোরবানির পশুর হাট বসবে 27টি। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী 1টি সহ মোট হাট বসবে 16টি। গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়নের অগ্রগতি পরিদর্শনে আসেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি দেন, অনির্বাচিত সরকারের সময় অভিযোগ থাকলেও এবার সড়ক ধরনের চাঁদাবাজি হবে না। সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও
আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। তিনি আরও জানান, পশুর হাটে নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নকল টাকা প্রতিরোধের পাশাপাশি হাটে থাকবে মেডিকেল বুথ। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, স্বচ্ছ উপায়েই পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে সফল রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে যত্রতত্র পশুর হাট বসালে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মামুন হুসাইন, ৭১, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক আলোচনায় এমনটা জানালেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এজন্য বাংলাদেশকে সার্কুলার ইকোনমিতে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। আর বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসার খরচ এবং সময় সাশ্রয়ে কার্যকর ওয়ান স্টপ সেবা চালু করা হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রপ্তানি আয়ের ৮০% বেশি যোগান দেয় তৈরি পোশাক, কিন্তু কাঁচামালের ব্যবহার থেকে পোশাক তৈরির শেষ ধাপ পর্যন্ত এই খাত থেকে বছরে প্রায় ৬ লাখ টন বর্জ্য তৈরি হয়, যা রপ্তানি বাজারে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যদিও পরিশোধনের মাধ্যমে এসব বর্জ্যের মাত্র ৫% পুনর্ব্যবহার করেন উদ্যোক্তারা। সার্কুলার অর্থনীতি নিয়ে এক সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্বে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। বর্জ্য ইস্যুতে রপ্তানি বাজারও প্রশ্নবিদ্ধ হবে। শিল্পবর্জ্যের পরিশোধন এবং পুনর্ব্যবহার বা সার্কুলার অর্থনীতির জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের উচিত সরকারের কাছ থেকে একটি নীতি আদায় করা, আর সেটি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন সব রকম সহায়তা করবে। এমনকি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিও করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। বিজিএমইএ সভাপতি বলেন, কারখানাগুলো কমপ্লায়েন্স অনুসরণ করে চলছে এবং পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। এটি ধরে রাখতে সার্কুলার ইকোনমিতে জোর দেওয়া হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন পরিবেশের কথা বিবেচনা করে সার্কুলার অর্থনীতিতে জোর দিচ্ছে এবং অনেক দেশ এটি বাধ্যতামূলক করছে। আশা করছি এটি বাস্তবায়নে সরকারের কাছে দিক নির্দেশনা পাবো এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলো পাশে থাকবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ পরিস্থিতি মোকাবেলায় সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে এরই মধ্যে মনোযোগ দিয়েছে সরকার, কারণ এটি এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির অন্যতম প্রধান শর্ত। ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কথাও জানান বাণিজ্যমন্ত্রী। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। ইস্টার্ন রিফাইনারির জন্য ১ লাখ টন ক্রুড নিয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে এমটি নিনেমিয়া। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা ট্যাঙ্কারটি কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে লাইটারিংয়ের মাধ্যমে ক্রুড খালাস করা হবে। কর্মকর্তারা জানান, এই ক্রুড দিয়ে আগামী ৮ই মে থেকে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি শোধন শুরু হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বুধবার দুপুর ১টায় ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা জাহাজ এমটি নিনেমিয়া। কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে ৬টি ট্যাঙ্কারে লাইটারিং করে ক্রুড নিয়ে আসা হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। সেখান থেকে সরাসরি ক্রুড পরিশোধনের জন্য যাবে ইস্টার্ন রিফাইনারি প্ল্যান্টে। এর মাধ্যমে আগামী ৮ই মে থেকে ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যাবে। সকালে এলপি গ্যাস লিমিটেড পরিদর্শনে এসে এসব কথা জানান বিপিসি চেয়ারম্যান। টার্গেট দিয়েছি ৮ তারিখে, আজকে তো হলো ৬, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি ৮ তারিখ থেকে চালু করতে। এ সময় বিপিসি চেয়ারম্যান আরও জানান, দেশের সংকট নিরসনে
জ্বালানি সক্ষমতা বাড়ানো ও ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালুর কাজও ত্বরান্বিত করা হয়েছে। এই লেভেলে কোনো প্রতিষ্ঠানে যদি ট্যাঙ্ক থাকে অথবা বেসরকারি লেভেলে যদি কোনো ট্যাঙ্ক থাকে যেটা ইউজ করতে পারি, এই তিনভাবে আমরা দেখছি। 2 নম্বর হলো যে আমাদের যে অ্যাডিশনাল জায়গাগুলো আছে আমাদের কোম্পানিগুলোতে, সেখানে নতুন ট্যাঙ্ক করার মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা আমরা দেখছি। ইন অ্যাডিশন এই মাসে আরও একটা কার্গো ইয়ানবো থেকে সৌদি আরব থেকে আনার প্রচেষ্টা অব্যাহত আছে, সেটা যদি কনফার্ম করতে পারি তাহলে এই মাসে আমরা আরও একটা কার্গো। মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।